ম্যাড ফর ইউ সিজন 2 লেখিকা তানিয়া খাতুন পর্ব 1920। ডাইনিং রুমের পাশের বড় সোফাটিতে গম্ভীর মুখে বসে আছেন রুহির আব্বু। তার মুখের রেখাগুলো অস্বাভাবিক রকম কঠিন হয়ে আছে। চোখ দুটো স্থির টেলিভিশনের পর্দায়, কিন্তু বোঝাই যাচ্ছে তিনি শুধু সংবাদ দেখছেন না, এর পেছনের ঘটনাগুলোও বোঝার চেষ্টা করছেন। তার পাশে বসে আছেন রুহির আম্মু। মাঝে মাঝে তিনি স্বামীর মুখের দিকে তাকাচ্ছেন। এত বছরের সংসারে তিনি জানেন, মানুষটা যখন এভাবে চুপ হয়ে যান তখন তার মাথার ভেতর অসংখ্য চিন্তা ঘুরপাক খায়। টেলিভিশনের পর্দায় একের পর এক সংবাদ প্রচারিত হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে পুলিশি পাহারায় শরীফুল খানকে নিয়ে যাওয়া হচ্ছে। চারপাশে সাংবাদিকদের ভিড়, অসংখ্য মাইক্রোফোন আর ক্যামেরার ফ্ল্যাশ। দেশ জুড়ে পরিচিত একজন প্রভাবশালী মানুষের এমন পরিণতি দেখে সবাই বিস্মিত। ঘরের ভেতর এক ধরনের চাপা নীরবতা বিরাজ করছে। সেই নীরবতার মাঝেই সোফার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে রুহি। দুই হাঁটু বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে সে, মুখটা ফ্যাকাশে, চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। মেয়েটা বারবার নিজের আঙুল মুচড়ে যাচ্ছে। তার মনে হচ্ছে এই মুহূর্তে কৃষ নিশ্চয়ই বাড়ি ফিরে গেছে, আর বাড়ি ফিরে তাকে খুঁজে না পেয়ে কী অবস্থা হয়েছে তা ভাবতেই তার বুক কেঁপে উঠছে। কৃষের রাগ সে খুব ভালো করেই জানে। লোকটা যখন রেগে যায় তখন তার চোখ দুটো কেমন ভয়ঙ্কর হয়ে ওঠে। সেই চোখের কথা মনে পড়তেই রুহির শরীর শিউরে উঠল। আজ সকালে কৃষ বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। তার কিছুক্ষণ পরে হঠাৎ পুলিশ আর সংবাদ মাধ্যমের লোকজন খানবাড়ি ঘিরে ফেলে। প্রথমে কিছু বুঝতে পারেনি রুহি। চারপাশে শুধু চিৎকার, দৌড়াদৌড়ি আর প্রশ্নের ঝড়। পুলিশ দীর্ঘ সময় ধরে শরীফুল খানকে জিজ্ঞাসাবাদ করছিল। রুহি দূরে এক কোণে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু ঘটনাগুলোর অর্থ বুঝে ওঠার আগে আরেকটি ঘটনা ঘটে। তার আব্বু সেখানে পৌঁছে যান। টেলিভিশনে সংবাদ দেখে তিনি আর এক মুহূর্ত দেরি করেননি। মেয়েটাকে সেই পরিবেশে রেখে আসার সাহস তার হয়নি, তাই সুযোগ পেয়ে রুহিকে নিয়ে সোজা বাড়ি ফিরে এসেছেন। এখন সেই সিদ্ধান্তের কথা ভেবে তিনি স্বস্তি পেলেও মন থেকে দুশ্চিন্তা দূর করতে পারছেন না। দীর্ঘক্ষণ নীরব থাকার পর তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। কি ভাবছো? সমীর সাহেব কয়েক মুহূর্ত চুপ করে রইলেন, তারপর টেলিভিশনের দিকে তাকিয়েই বলেন, আমি একটা বিষয় ভেবে ভয় পাচ্ছি। কোন বিষয়? একজন মানুষ বাইরে থেকে এত সম্মানিত, এত ক্ষমতাবান, অথচ ভেতরে ভেতরে এত ভয়ঙ্কর কাজের সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি কিছুক্ষণ থামলেন, তারপর ধীরে ধীরে রুহির দিকে তাকালেন। মেয়েটা তখনও ভয়ে সিটিয়ে বসে আছে। সমীর সাহেবের বুকটা মোচড় দিয়ে উঠল। বাবা, যদি এমন হয় তাহলে ছেলেটা কেমন হতে পারে ভেবেছো? কথাটা শুনে রুহির আম্মু চুপ হয়ে গেলেন। তিনি উত্তর খুঁজে পেলেন না, কারণ গত কয়েকদিনে তারা নিজেরাও কৃষের কিছু আচরণ দেখেছেন যা স্বাভাবিক ছিল না। সমীর সাহেব আবার বললেন, আমি শুধু এইটুকুই জানি, আমার মেয়েকে আর কোনো ঝুঁকির মধ্যে ফেলতে পারবো না। রুহি মাথা নিচু করে রইল। তার বুকের ভেতরটা কেমন ভারী হয়ে আসছে। ভয়, অনিশ্চয়তা আর অদ্ভুত এক অস্থিরতা তাকে গ্রাস করে আছে। ঠিক সেই মুহূর্তে হঠাৎ প্রচণ্ড একটি শব্দে পুরো বাড়ি কেঁপে উঠল। মনে হলো যেন কেউ সদর দরজায় সজোরে লাথি মেরেছে। রুহি, তার আম্মু এবং সমীর সাহেব একসঙ্গে চমকে উঠলেন। পরের মুহূর্তে আরেকটি বিকট শব্দ। তারপর হুড়মুড় করে ডাইনিং রুমের ভেতর ঢুকে পড়ল কৃষ। তার চোখ দুটো রক্তবর্ণ, মুখ শক্ত, আর নিঃশ্বাস দ্রুত ওঠানামা করছে। দেখে মনে হচ্ছে সে যেন কয়েক ঘন্টা ধরে পাগলের মতো কাউকে খুঁজে বেরিয়েছে। ঘরে ঢুকে তার দৃষ্টি গিয়ে থামল রুহির ওপর। মুহূর্তের মধ্যে সে বড় বড় পা ফেলে সামনে এগিয়ে এলো। কেউ কিছু বোঝার আগেই তার হাত উঠে গেল ঠাস। পুরো ঘরে থাপ্পড়ের শব্দ প্রতিধ্বনিত হয়ে উঠল। আঘাতে রুহির মুখ একপাশে ঘুরে গেল, গালটা মুহূর্তে লাল হয়ে উঠল। ব্যথায় তার চোখে পানি চলে এলো, কিন্তু আশ্চর্যজনকভাবে সে কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এই দৃশ্য দেখে সমীর সাহেব আর নিজেকে সামলাতে পারলেন না। তিনি ক্ষুব্ধ হয়ে উঠে দাঁড়ালেন। তোমার সাহস কি করে হয় আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তোলার? কৃষের চোখের দৃষ্টিতে তখনও রাগের ঝড় বইছে। শাট আপ, জাস্ট শাট আপ। ও আমার স্ত্রী, আমার কথা অমান্য করলে আমি শাসন করব, সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। কথা শেষ করে সে রুহির হাত শক্ত করে ধরে টান দিল। রুহি ভয়ে কেঁপে উঠল, কিন্তু সমীর সাহেব সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ালেন। মেয়ের হাত নিজের দিকে টেনে নিয়ে ধীর কণ্ঠে বলেন, কোথায় নিয়ে যাচ্ছ ওকে? কৃষ দাঁতে দাঁত চেপে বড় একটা নিঃশ্বাস ফেলল। স্পষ্ট বোঝা যাচ্ছে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আমার স্ত্রী আমার সঙ্গে যাবে, এটাই স্বাভাবিক।
না, যাবে না। সমীর সাহেবের কণ্ঠ এবার আরো কঠিন হয়ে উঠল। তুমি ওকে নিয়ে কোথায় থাকবে? তোমার থাকার মতো বাড়ি আছে? তুমি কি কাজ করো? কি দিয়ে আমার মেয়েকে খাওয়াবে? সংসার চালাবে কিভাবে? একটার পর একটা প্রশ্ন ছুড়ে দিলেন তিনি। ডাইনিং রুমের পরিবেশ আরো ভারী হয়ে উঠল। তোমার বাবা তো আর জেলখানা থেকে টাকা পাঠাবেন না। কথাটা শুনে কৃষের মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের ভেতর অদ্ভুত এক আগুন জ্বলে উঠল। রুহির বুক ধকধক করতে লাগলো। সে কৃষকে চেনে। এই মানুষটা রেগে গেলে কি করতে পারে সে খুব ভালো করেই জানে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে এলো। তার মনে হতে লাগলো কৃষ হয়তো কোনো ভয়ঙ্কর কাজ করে বসবে। সে আতঙ্কিত চোখে কখনো কৃষের দিকে কখনো তার বাবার দিকে তাকাতে লাগলো। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে কৃষ রুহির হাত ছেড়ে দিল। তারপর এক পা সামনে এগিয়ে সমীর সাহেবের একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়ালো। ঘরে তখন পিনপতন নীরবতা। কৃষের কণ্ঠস্বর এবার স্পষ্ট, ধীর এবং অটল। আমি কৃষ খান। সে নিজের বুকের দিকে আঙুল তুলে বলে, আজ এখানে দাঁড়িয়ে কথা দিচ্ছি, 10 দিনের মধ্যে আমি একটা কাজ জোগাড় করব, নিজের থাকার ব্যবস্থা করব, নিজের পায়ে দাঁড়াবো। তারপর আমি আমার স্ত্রীকে নিজের কাছে নিয়ে যাব। সেদিন যে আমাকে আটকাবে, খোদার কসম তার লাশ পড়বে এখানে। সমীর সাহেবের বাড়ি থেকে বেরিয়ে আসার পরও বেশ কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল কৃষ। চারপাশে সন্ধ্যা নেমে এসেছে। এক এক করে রাস্তার বাতিগুলো জ্বলে উঠছে। শহর তার স্বাভাবিক ছন্দে ব্যস্ত হয়ে পড়েছে। মানুষের ভিড়, গাড়ির হর্ন, পথের কোলাহল, সবকিছুই স্বাভাবিক। শুধু কৃষের জীবনটাই যেন একদিনে অস্বাভাবিক হয়ে গেছে। তার দুহাত প্যান্টের পকেটে ঢোকানো, দৃষ্টি শূন্য। মাথার ভেতর বারবার ঘুরে ফিরে আসছে সমীর সাহেবের কথাগুলো। কি কাজ করো তুমি? কি দিয়ে আমার মেয়েকে খাওয়াবে? তোমার থাকার জায়গা কোথায়? কথাগুলো যেন কাঁটার মতো বিঁধছে তার বুকের ভেতর। রাগ হচ্ছে, ভীষণ রাগ, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ সে কারো ওপর রাগ দেখাতে পারছে না। কারণ কথাগুলো মিথ্যা নয়। প্রথমবারের মতো কৃষ উপলব্ধি করলো এতদিন সে নিজের পরিচয়ে নয়, নিজের বাবার পরিচয়ে বেঁচে ছিল। যে বাড়িটাকে নিজের মনে করত সেটাও আর তার নেই। যে টাকাগুলোকে নিজের ভাবত সেগুলোর ওপরও তার কোনো অধিকার নেই। এখন তার কাছে আছে শুধু নিজের নাম আর রুহিকে নিয়ে বেঁচে থাকার একগুঁয়ে ইচ্ছা। একসময় শহরের ব্যস্ত অংশ ছেড়ে সে অপেক্ষাকৃত নির্জন এলাকায় চলে এলো। রাত ততক্ষণে গভীর হয়েছে, হালকা ঠান্ডা বাতাস বইছে। একটা ছোট পার্কের সামনে এসে থামলো সে। ভেতরে কয়েকটি পুরনো বেঞ্চ, দুই একজন ভবঘুরে মানুষ ঘুমিয়ে আসে। এক কোণে কিছু পথশিশু নিজেদের মধ্যে হাসাহাসি করছে। কৃষ নীরবে তাদের দিকে তাকিয়ে রইল। জীবনে এই দৃশ্য সে অসংখ্যবার দেখেছে, কিন্তু কখনো অনুভব করেনি। আজ অনুভব করছে। কারণ আজ সে নিজেও তাদেরই একজন। ধীরে ধীরে একটি খালি বেঞ্চের দিকে এগিয়ে গেল সে। বসে পড়ল, মাথা তুলে আকাশের দিকে তাকালো। অন্ধকার আকাশে অল্প কিছু তারা দেখা যাচ্ছে। কৃষ দীর্ঘশ্বাস ফেলল। হঠাৎ করে রুহির মুখটা ভেসে উঠল তার চোখের সামনে। অজান্তেই তার ঠোঁটের কোণে ক্ষীণ হাসি ফুটে উঠল। বাটারফ্লাই, দেখিস আমি পারবো। রাত বাড়তে লাগলো, শীত বাড়তে লাগলো। বেঞ্চে বসে থাকতে থাকতে একসময় তার শরীর ব্যথা করতে শুরু করলো। মশা কামড়াচ্ছে, ঘাড়ে যন্ত্রণা হচ্ছে, তবু সে উঠে গেল না। সারা জীবন আরামের মধ্যে কাটানো মানুষটা প্রথমবার কষ্টকে আলিঙ্গন করলো। ফজরের আজানের ধ্বনিতে ঘুম ভাঙল কৃষের। ঘুম বললেও ভুল হবে। সারা রাত আধো ঘুম আধো জাগরণে কেটেছে। বেঞ্চ থেকে উঠে বসতেই ঘাড়ে পিঠে তীব্র ব্যথা অনুভব করলো সে। কয়েকবার ঘাড় ঘুরিয়ে ব্যথা কমানোর চেষ্টা করলো। তারপর পার্কের পাশের একটি পানির কলের কাছে গিয়ে মুখ ধুয়ে নিল। বরফ শীতল পানি মুখে লাগাতেই শরীরটা কিছুটা সতেজ লাগলো। কৃষ নিজের প্রতিবিম্ব দেখলো পানির মধ্যে। অগোছালো চুল, ক্লান্ত চোখ, শার্টে ভাঁজ পড়ে গেছে। তবু সে মুচকি হাসলো। আজ তার জীবনের প্রথম দিন, নিজের পরিচয়ে বাঁচার প্রথম দিন। সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল। কৃষ একের পর এক দোকান, অফিস, গ্যারেজ, রেস্টুরেন্টে ঘুরে বেড়াতে লাগলো। প্রতিবার একই প্রশ্ন, কোনো কাজ হবে? আর প্রতিবারই প্রায় একই উত্তর, লোক লাগবে না। কোথাও তাকে ভালোভাবে কথা শুনিয়ে বের করে দেওয়া হলো, কোথাও তাকে উপেক্ষা করা হলো, কোথাও আবার তাকে তার দিকে ঠিকমতো তাকানো হলো না। দুপুরের রোদ মাথার ওপর আগুন ঢালছে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, পেটে ক্ষুধা মোচড় দিচ্ছে। সকালের পর আর কিছু খাওয়া হয়নি, তবু কৃষ থামলো না। সে হাঁটতেই থাকলো, এক রাস্তা থেকে আরেক রাস্তা, এক বাজার থেকে আরেক বাজার। একসময় ক্লান্ত হয়ে একটি চায়ের দোকানের সামনে বসে পড়ল। দোকানদার তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিলেন। কৃষ কৃতজ্ঞ চোখে তাকিয়ে পানিটা খেলো।
লোকটি কিছুক্ষণ তাকে পর্যবেক্ষণ করে বললেন, কাজ খুঁজতেছেন? কৃষ মাথা নাড়ল। জি, অনেকক্ষণ ধরে দেখতেছি ঘুরতেছেন। কাজ না পেলে ঘুরতে হবে। লোকটি দীর্ঘশ্বাস ফেললেন। এখন কাজ পাওয়া কঠিন। কৃষ শূন্য দৃষ্টিতে রাস্তার দিকে তাকিয়ে রইল। লোকটি আর কিছু বললেন না, শুধু নীরবে নিজের কাজে মন দিলেন। কৃষ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। পকেটে হাত ঢুকিয়ে দেখলো টাকা আছে, কার্ডগুলো সব বন্ধ, কারণ সেগুলো শরীফুল সাহেবের অ্যাকাউন্ট। যা টাকা আছে চাইলে কিছু খেতে পারে, কিন্তু সেই টাকাও যদি পরে দরকার হয়। মুহূর্তের জন্য চোখ বন্ধ করলো সে। পেটের ভেতর ক্ষুধা মোচড় দিয়ে উঠছে। সকাল থেকে এক ফোঁটা খাবার তার পেটে পড়েনি, তবু সে নিজের ক্ষুধাকে উপেক্ষা করলো, কারণ আজ তার পেটের খিদের চেয়েও বড় হয়ে দাঁড়িয়েছে নিজের অস্তিত্বের লড়াই। বুক ভরা ক্ষুধা, মাথা ভরা চিন্তা আর হৃদয় ভরা একগুঁয়েমি নিয়ে সে আবারও কাজের খোঁজে বেরিয়ে পড়ল। হয়তো আজও কাজ পাবে না, হয়তো রাতটাও আবার খোলা আকাশের নিচে কাটাতে হবে। তবুও কৃষ থামবে না, কারণ যে মানুষ ভালোবাসার মানুষটিকে নিজের যোগ্যতায় কাছে পাওয়ার জন্য পথে নেমেছে, তার কাছে ক্ষুধা কেবল সাময়িক কষ্ট, পরাজয়ের কারণ নয়। রাত তখন প্রায় 11টা। সারা বাড়ি নিস্তব্ধ হয়ে আছে। চারপাশে এমন নীরবতা নেমে এসেছে যে দূরে কোথাও কুকুরের ডাকও স্পষ্ট শোনা যাচ্ছে। বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছেন অনেক আগেই। শুধু রুহির চোখে ঘুম নেই, নিজের ঘরের বিছানায় শুয়ে আছে সে, অথচ বারবার এপাশ ওপাশ করছে। চোখ বন্ধ করলেই যেন অজস্র চিন্তা এসে মাথার ভিতর ভিড় জমাচ্ছে। কিছুক্ষণ আগেই তার মায়ের ফোনে সিমরানের কল এসেছিল। সেখান থেকে সে জানতে পেরেছে কৃষের বাড়ি, গাড়ি, এমনকি তার ব্যক্তিগত কাগজপত্র পর্যন্ত সরকারের হেফাজতে চলে গেছে। চারিদিকে এখন শুধু তার বাবার গ্রেপ্তার হওয়ার খবর। খবরটা শোনার পর থেকে অদ্ভুত এক অস্বস্তি কাজ করছে রুহির ভেতরে। সে নিজেও বুঝতে পারছে না কেন। বারবার একটি প্রশ্নই মাথার ভেতর ঘুরপাক খাচ্ছে। কৃষ তাহলে এখন কোথায়? সারাটা দিন কেমনভাবে কাটিয়েছে সে? কিছু খেয়েছে তো? রাতটা কোথায় কাটাবে? মেয়েটি বিরক্ত হয়ে পাশ ফিরল। নিজের চুলের মুঠি নিজেই টেনে ধরে বিড়বিড় করে বলে, আমি এসব ভাবছি কেন? কিন্তু মন কি আর এত সহজে কথা শোনে? তার মনে পড়ে গেল বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা কৃষের কালো বুলেটটার কথা। সেটা এখনো তাদের বাড়ির সামনেই পড়ে আছে, কেউ নিতে আসেনি, কৃষও আসেনি। তাহলে মানুষটা কোথায়? হঠাৎ করে বুকের ভেতর অকারণে একটা শূন্যতা অনুভব করলো রুহি। সঙ্গে সঙ্গে নিজেকে ধমক দিল সে, ওর জন্য আমার ভাবতে হবে কেন? কৃষ তার জীবনে যত ঝড় তুলেছে, যত ভয় দেখিয়েছে, যত অস্থিরতা সৃষ্টি করেছে, তারপরও কেন আজ তার জন্য এত উদ্বেগ হচ্ছে? এই প্রশ্নের উত্তর রুহির জানা নেই। সে শুধু জানে আজ সারাদিন ধরে কৃষকে একবারও দেখেনি, আর এই না দেখাটাই যেন তাকে অদ্ভুতভাবে অস্থির করে তুলেছে। জানালার পাশে গিয়ে দাঁড়ালো সে। রাতের আকাশে আধখানা চাঁদ ঝুলে আছে। শীতল বাতাসে সে তার মুখ ছুঁয়ে যাচ্ছে। রুহি ধীরে ধীরে দীর্ঘশ্বাস ফেলল। হয়তো এটাই সেই অদ্ভুত বন্ধন যার কোনো ব্যাখ্যা হয় না। হয়তো এটাই সেই সম্পর্ক যেটা মন মানতে না চাইলেও ধীরে ধীরে হৃদয়ের ভেতর নিজের জায়গা তৈরি করে নেয়। বিয়েটা সে কখনো চায়নি, কৃষকে কখনো নিজের জীবনের অংশ হিসেবে ভাবেনি। তবুও ভাগ্যের অদ্ভুত খেলায় দুজন মানুষ একই শুধুই বাধা পড়েছে। আর সেই কারণেই হয়তো আজ নিজের অজান্তেই কৃষের জন্য উদ্বিগ্ন হয়ে উঠেছে সে। বিছানায় ফিরে সে ধীরে ধীরে শুয়ে পড়ল রুহি। চোখ দুটো বন্ধ করলো বটে, কিন্তু ঘুম আর এলো না। মনের ভেতর বারবার একটাই মুখ ভেসে উঠতে লাগলো, একগুঁয়ে উদ্ধত রাগী সেই মানুষটা, কৃষ খান। রুহি আর শুয়ে থাকতে পারল না। বিছানা থেকে ধীরে ধীরে উঠে বেলকনিতে গিয়ে দাঁড়ালো সে। রাত অনেক গভীর হয়ে এসেছে, চারিদিক নিস্তব্ধ। দূরের রাস্তার বাতিগুলো মৃদু আলো ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর আকাশ জুড়ে ঘন অন্ধকারের মাঝে দু একটি তারা মিটমিট করে জ্বলছে। রুহি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকালো। মাথার ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছে। যতই নিজেকে বোঝাক, ততই যেন কৃষের কথাই মনে পড়ছে। সারাদিন মানুষটা কোথায় ছিল? কিছু খেয়েছে তো? রাতটা কোথায় কাটাবে? হঠাৎই তার দৃষ্টি গিয়ে পড়ল মূল ফটকের দিকে। অন্ধকারের মাঝখানে যেন একটি ছায়ামূর্তি ফটক টপকে ভেতরে ঢুকছে। প্রথমে রুহি চমকে উঠলেও পরের মুহূর্তেই বুকের ধুকপুকানি বদলে গেল অন্য এক অনুভূতিতে। লম্বা চওড়া কাঁধের সেই অবয়বটিকে চিনতে তার এক মুহূর্তও লাগলো না। অজান্তে রুহির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে হলো বুকের ওপর থেকে যেন বিশাল এক পাথর নেমে গেল। ফটক পার হয়ে কৃষ ঠিক বারান্দার নিচে এসে দাঁড়ালো। মাথা তুলে উপরের দিকে তাকাতেই তার চোখ গিয়ে থামলো রুহির মুখে। এক মুহূর্ত, দু মুহূর্ত দুজনেই শুধু একে অপরকে দেখলো।
সারাদিনের ক্লান্তি উদ্বেগ সবকিছু যেন সেই নীরব দৃষ্টির মাঝেই কথা বলে ফেলল। ক্রিস ভ্রু তুলে হাতের ইশারায় জিজ্ঞেস করল, উপরে যাব কিভাবে? রুহি একটু অপ্রস্তুত হয়ে গেল। সামনের দরজা দিয়ে আনতে গেলে সবাই দেখে ফেলবে। কিছুক্ষণ ভেবে সে হাত তুলে ইশারা করলো, 1 মিনিট। তারপর দৌড়ে ঘরের ভেতর চলে গেল। আলমারি খুলে মায়ের একটি পুরনো সুতির শাড়ি বের করলো। আবার দ্রুত বারান্দায় ফিরে এসে গ্রিলের এক কোণে শক্ত করে বেঁধে দিল। ক্রিস নিচে দাঁড়িয়ে পুরো দৃশ্যটা দেখছিল। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। না, লেদু সোনার একটু হলেও বুদ্ধি আছে। রুহি শাড়ির বাকি অংশ নিচে ঝুলিয়ে দিল। হাত নেড়ে ইশারা করলো উপরে উঠতে। ক্রিস আর দেরি করলো না, ধীর হাতে কাপড়টা ধরে বারান্দার রেলিং বেয়ে উপরে উঠে এলো। উপরে উঠতে রুহির বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। এতক্ষণ অন্ধকারে ভালোভাবে দেখা যায়নি, এখন আলোয় দাঁড়াতেই সে স্পষ্ট দেখতে পেল ক্রিসের শার্ট ধুলোয় ময়লায় হয়ে গেছে। প্যান্টে শুকিয়ে যাওয়া কাদার দাগ, চুল এলোমেলো, চোখ দুটো ক্লান্ত, মুখটাও কেমন শুকিয়ে গেছে। সারাদিনের পরিশ্রম যেন তার পুরো শরীরে ছাপ ফেলে রেখেছে। রুহির বুকটা কেমন করে উঠল। সে আস্তে করে বলে, আপনি আগে ফ্রেশ হয়ে নিন, আমি আব্বুর একটা শার্ট নিয়ে আসছি। কথা শেষ করে চলে যেতে উদ্যত হলো, কিন্তু পরের মুহূর্তে ক্রিস তার হাত ধরে টেনে নিল। রুহি কিছু বুঝে ওঠার আগে সে ক্রিসের বুকের কাছে এসে পড়ল। ক্রিস 2 হাত দিয়ে তাকে জড়িয়ে ধরল, এমনভাবে যেন বহুদিন পর নিজের সবচেয়ে আপন কাউকে খুঁজে পেয়েছে। তারপর ধীরে ধীরে মুখ নামিয়ে রুহির চুলের ভেতর মুখ গুজে দিল। গভীর করে শ্বাস নিল, যেন এই গন্ধটুকুই তার সারাদিনের সমস্ত ক্লান্তির ওষুধ। রুহি প্রথমে স্থির হয়ে রইল, তারপর খুব আস্তে নিজের হাতটা তুলে ক্রিসের মাথায় রাখল। আপনি কিছু খাননি তাই না? ক্রিস কোনো উত্তর দিল না। সারাদিন রাস্তায় ঘুরেছেন। নীরবতা। বাইকটা নিয়ে যাননি কেন? একটার পর একটা প্রশ্ন করে চলল রুহি। ক্রিস এবার একটু দূরে সরে এসে তার মুখের দিকে তাকালো। 2 হাত দিয়ে রুহির গাল আলতো করে ধরে রাখলো, মন দিয়ে পর্যবেক্ষণ করলো। এই প্রথম সে স্পষ্ট দেখতে পেল মেয়েটার চোখে উদ্বেগ, তার জন্য সত্যিকারের উদ্বেগ। এমন উদ্বেগ যে অভিনয় করে দেখানো যায় না। ক্রিসের বুকের ভেতর অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়ল। আপনার কাজ খোঁজার দরকার নেই, আমি টিউশন পড়াবো, দুজনে চলে যাবে। ক্রিসের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে শান্ত স্বরে বলে, তুই আমাকে বিশ্বাস করিস না বাটারফ্লাই? তোর কি মনে হয় আমি তোকে খাওয়াতে পারবো না? রুহি হতভম্ব হয়ে গেল। আল্লাহ, আমি ওভাবে বলিনি। আমি তো শুধু সাহায্য করতে চেয়েছি। ক্রিস কিছুক্ষণ চুপ করে রইল, তারপর নিচু স্বরে বলে, আমার অভাবের সংসারে থাকতে পারবি বাটারফ্লাই? প্রশ্নটার ভেতর এমন এক আকুতি ছিল যা রুহি আগে কখনো শোনেনি। সেই ক্রিস খান যে সবসময় আদেশ করে, জোর করে, নিজের ইচ্ছা চাপিয়ে দেয়, আজ যেন প্রথমবার কোনো উত্তর জানতে চাইছে। রুহির বুকটা হালকা কেঁপে উঠল। সে বিন্দুমাত্র দেরি না করে মাথা নাড়ল। পারবো, আর আপনাকে সাহায্যও করব। ক্রিস কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। আর সেই দৃষ্টির সামনে দাঁড়িয়ে রুহির হঠাৎ করেই ভীষণ লজ্জা লাগতে শুরু করলো। সে তাড়াতাড়ি মুখ ফিরিয়ে বলে, আপনি ফ্রেশ হতে যান, আমি আপনার জন্য কাপড়ের ব্যবস্থা করছি। কথা শেষ করেই দৌড়ে ঘরের ভেতর চলে গেল। স্নানঘর থেকে বেরোতে বেরোতে ক্রিসের অবস্থা যেন একেবারে করুণ। দীর্ঘ সময় ধরে গোসল করার পর তাড়াহুড়ো করে একটি শার্ট গায়ে চাপিয়েছে ঠিকই, কিন্তু লুঙ্গিটা এমনভাবে জড়িয়েছে সে, যে সেটাকে লুঙ্গি না বলে কাপড়ের কোনো অদ্ভুত সৃষ্টি বললেই বেশি মানায়। এক হাতে সেটি আঁকড়ে ধরে কোনো রকমে ঘর থেকে বেরিয়ে এলো সে। ঠিক তখনই রুহি রান্নাঘর থেকে রুটি আর তরকারি নিয়ে ঘরে ঢুকছিল। দরজার কাছে এসে ক্রিসকে সেই অবস্থায় দেখে প্রথমে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল, তারপর আর নিজেকে সামলাতে না পেরে খিলখিল করে হেসে উঠল। তার হাসির শব্দে ক্রিস বিরক্ত মুখে তাকালো। হাসছিস কেন? রুহি হাসতে হাসতে বলে, আল্লাহ, আপনি লুঙ্গিটা কিভাবে পরেছেন? এটা লুঙ্গি নাকি নতুন কোনো ফ্যাশন? ক্রিস মাথা চুলকে অসহায় গলায় বলে, মজা করিস না বউ, এটা বেঁধে দে, বাপের জন্মে এমন লেহেঙ্গা পরিনি। রুহি ভ্রু কুঁচকে তাকালো, মানে আপনি কোনোদিন লুঙ্গি পরেননি? না। একদিনও না? না। তাহলে এতদিন কি পরতেন? ক্রিস কাশির ভান করে বলে, ওইসব তোর জানার দরকার নেই, আগে এটা সামলানোর ব্যবস্থা কর। রুহির ঠোঁটের কোণে আবারও হাসি ফুটে উঠল। না, নিজের কাজ নিজেই করুন। ক্রিস অসহায় চোখে তাকিয়ে রইল। পারছি না তো, চেষ্টা করুন। অনেক চেষ্টা করেছি, আরও করুন। ক্রিস কয়েক মুহূর্ত রুহির দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। আগে বলবি তো তুই আমার হট ইয়েটা মিস করছিলি? নে দেখ। রুহি কিছু বুঝে ওঠার আগে ক্রিস দুষ্টুমি করে
লুঙ্গির গিঁটটা একটু আলগা করে দিল। রুহি চিৎকার করে উঠল। মুহূর্তের মধ্যেই তার গাল দুটো টকটকে লাল হয়ে গেল। সে তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেলল এবং দৌড়ে গিয়ে লুঙ্গিটা তুলে কৃষের হাতে গুজে দিল। আপনি একটা অসভ্য মানুষ। কৃষ হেসে কুটি কুটি, এত লজ্জা পাচ্ছিস কেন? চুপ করুন। কিন্তু চোখ তো খুলেই তাকিয়েছিলি। রুহি লজ্জার রাগে কাঁপতে লাগলো। আমি তাকাইনি। সত্যি? সত্যি? তাহলে জানলি কিভাবে খুলে গেছে? রুহি থমকে গেল। কৃষ বিজয়ীর হাসি হাসলো। ধরেছি। রুহি এবার সত্যি রেগে গেল। দূরে যান, একদম দূরে যান। কৃষ হেসে তার হাত ধরে ফেলল। আচ্ছা আচ্ছা, রাগ করিস না। সত্যি বলছি, বেঁধে দে। না হলে আর সারাদিন এভাবে দাঁড়িয়ে থাকতে হবে। রুহি মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল। কিন্তু শেষ পর্যন্ত কৃষের অসহায় মুখ দেখে তার মন নরম হয়ে গেল। ঠিক আছে, নড়বেন না। খুব সাবধানে সে লুঙ্গিটা ঠিক করে গুছিয়ে বাঁধতে শুরু করলো। এত কাছে দাঁড়িয়ে থাকতে থাকতে কৃষের দৃষ্টি বারবার রুহির মুখের উপর গিয়ে থামছিল। মেয়েটার কপালের কাছে এলোমেলো কিছু চুল উঠছিল। চোখ দুটো নিচু, মুখ ভর্তি লজ্জা। কৃষের বুকের ভেতরটা কেমন যেন নরম হয়ে এলো। লুঙ্গি বাঁধা শেষ করে রুহি এক পা পিছিয়ে গেল। হয়ে গেছে। ধন্যবাদ বউ। বেশি কথা নয়, এখন খেয়ে নিন। কৃষ বিছানায় বসে পড়ল। তুই খাইয়ে দিবি? আবার শুরু হলো। আমি অসুস্থ। একটু আগেই তো খুব দুষ্টুমি করছিলেন। অসুস্থ মানুষও দুষ্টুমি করতে পারে। শেষ পর্যন্ত সে কৃষের সামনে বসে রুটির টুকরো ছিঁড়ে তরকারি দিয়ে মুখের কাছে ধরল। কৃষ শান্তভাবে খেতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করে রুহির আঙুলে আলতো কামড় বসিয়ে দিল। আহ! রুহি হাত সরিয়ে নিল। কামড়ালেন কেন? কারণ খাবারের চেয়ে তোকে বেশি টেস্টি লাগছে। কথাটা শুনে রুহির গাল আবারও লাল হয়ে উঠল। সে মাথা নিচু করে বলে, আপনার কোনো লজ্জা নেই? তোর সামনে নেই? রুহির বুকের ভেতরটা ধক করে উঠল। কথাগুলো খুব সাধারণ হলেও কৃষের কণ্ঠে এমন এক মাদকতা ছিল যা শুনলে রাগ করে থাকা যায় না। খাওয়া শেষ হতে কৃষ আলতো করে তার হাত ধরে ফেলল। বাটারফ্লাই, হুম, একটু কাছে আয়। রুহি কিছু বলল না। কৃষের কণ্ঠে এমন এক ক্লান্তি ছিল যা উপেক্ষা করা কঠিন। সে ধীরে ধীরে এগিয়ে এলো। কৃষ তাকে নিজের কোলে বসিয়ে নিল। একটু আদর কর না। রুহির বুকের ভেতরটা কেমন করে উঠল। কিছু না বলেই সে দু হাত দিয়ে কৃষের মুখটা ধরে কপালে একটি চুমু দিল, তারপর গালে। কৃষ চোখ বন্ধ করে সেই স্পর্শ অনুভব করতে লাগলো। মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত ক্লান্তি যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। রুহি তার চুলে হাত বুলিয়ে দিল। এবার ভালো লাগছে? কৃষ চোখ খুলল। সেই চোখে এমন এক গভীর মুগ্ধতা ছিল যে রুহি আর তাকিয়ে থাকতে পারল না। মুখ নিচু করে ফেলল। ঘর জুড়ে এক অদ্ভুত নীরবতা নেমে এলো। শুধু দুজন মানুষের হৃদস্পন্দন যেন একে অপরের অস্তিত্ব অনুভব করছিল। কিন্তু হঠাৎই কৃষ নিজেকে সামলে নিল। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। রুহি অবাক হয়ে তাকালো। কি হলো? কৃষ উত্তর দিল না, শুধু নিজের শার্টটা নিয়ে পড়তে শুরু করলো। রুহির মুখে অজান্তেই ছোট হয়ে গেল। কিছুক্ষণ আগে যে মানুষটা এতটা কাছে ছিল সে হঠাৎ এত দূরে সরে যাচ্ছে কেন? চলে যাচ্ছেন? খুব আস্তে করে প্রশ্নটা করলো সে। কৃষ থেমে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু উত্তর দিল না। নীরবে নিজের পোশাক ঠিক করলো। তার চোখে মুখে এমন এক অদ্ভুত টানাপোড়েন ছিল যেন সে নিজেই নিজের সঙ্গে লড়াই করছে। রুহি আরও কিছু বলতে চেয়েছিল, কিন্তু শব্দগুলো গলায় এসে আটকে গেল। যেভাবে এসেছিল ঠিক সেভাবে কোনো কথা না বলে বেরিয়ে গেল ঘর থেকে। রুহি স্থির হয়ে বিছানায় বসে রইল। ঘরটা হঠাৎ করে ভীষণ ফাঁকা লাগতে শুরু করলো। তার চোখের কোণে অজান্তেই পানি জমে উঠল। সে নিজেও বুঝতে পারছিল না কৃষের নীরব চলে যাওয়াটা কেন এত কষ্ট দিচ্ছে। শুধু মনে হচ্ছিল মানুষটা যদি আর একটু সময় পাশে থাকতো, তাহলে হয়তো তার বুকের ভেতরের এই অদ্ভুত শূন্যতাটা জন্ম নিত না।